Assalamu alaikum. Welcome to our digital platform, Zoom online lecture, BBA Honors Part 1, Management, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের লেকচার 4 ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আগে লেকচারগুলোতে আমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস ক্লাসগুলো ভাইটাল যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সেখানে ব্যবসার ধারণা, পরিবেশ, ব্যবসার দক্ষতা, ব্যবসার আয়তন, সামাজিক দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সেসব বিষয় সম্পর্কে অবহিত হয়েছি। আজকে আমরা পার্টনারশিপ বিজনেস সম্পর্কে আমরা ধারণা নিব। পার্টনারশিপ বিজনেস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা শিক্ষার্থীরা তোমরা অংশগ্রহণ করবে এবং এই পার্টনারশিপ বিজনেসের যে স্লাইডগুলো আমরা তৈরি করেছি সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করতেছি। আমাদের ডিজিটাল অনলাইন ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার লক্ষ্যে তোমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইন ক্লাস চালু রেখেছে। আমরা রিসোর্স পার্সন হিসেবে যারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি, তোমরা শিক্ষার্থীরা তোমরা দূর দূরান্ত থেকে এই ক্লাসগুলো সম্পর্কে ধারণা নিতে পারবে। এটা আমাদের পরিস্থিতি ভিত্তিক একটা সিদ্ধান্ত, যার মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার প্রয়াস মাত্র। আমরা যেমন চেষ্টা করতেছি, তোমাদেরও সে ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আজকে লেকচার 4-এ আসছি। লেকচারের শিরোনাম অংশীদারি ব্যবসা সংগঠন। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার রয়েছি তোমাদের সাথে। শিক্ষার্থীরা, তোমাদের আজকে অংশীদারি ব্যবসা সংগঠন নিয়ে আলোচনা করব। এখানে অংশীদারি ব্যবসায়ের খ বিভাগ এবং গ বিভাগের যেসব প্রশ্ন রয়েছে আমরা সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রশ্ন আকারে এটা সমাধান আমরা কি উত্তর রয়েছে আমরা এখানে দেখি। অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান সমূহ রয়েছে। চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি ব্যাখ্যা করো। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করো। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ বর্ণনা করো। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি বর্ণনা করো। নিবন্ধন না করার পরিণাম বা ফলাফল লিখো। এসব প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা এসব প্রশ্নগুলো সাথে পরিচিত হলাম। আমরা অংশীদারি ব্যবসায়ের আমাদের আবশ্যকীয় উপাদান দিয়ে আমরা শুরু করলাম। দেখো, অংশীদারি ব্যবসায় তোমরা জানো 1932 সালের অংশীদারি আইন বাংলাদেশে প্রযোজ্য রয়েছে। তুমি কোনো পার্টনারশিপ বিজনেস করতে কখন যাবা? যখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানটি এক মালিকানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তুমি এক মালিকানার বিভিন্ন সমস্যা উপলব্ধি করে তুমি অংশীদারি ব্যবসায় চলে আসবে। এখানে তুমি একটি চুক্তি করবে। চুক্তি অংশীদারের মূল ভিত্তি। চুক্তি অনুযায়ী তোমাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে। পার্টনারশিপ রিলেশন এটা অ্যারাইজেস ফ্রম কন্ট্রাক্ট, নট ফ্রম সোশ্যাল স্ট্যাটাস। আমাদের কোনো সামাজিক মর্যাদা থেকে এটা আসে না, বিধায় আমাদের মধ্যে চুক্তিজাত একটা সম্পর্ক, চুক্তিবদ্ধ একটি সম্পর্ক আমাদের মধ্যে বিরাজমান। যদি অংশীদারি ব্যবসায় করতে চায় পার্টনার একে অপরের সাথে, এবং এই চুক্তির মাধ্যমেই তাদের সম্পর্কের অবসান ঘটবে। তো এখানে আমরা জানি অংশীদারি ব্যবসা করার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো, কিন্তু তোমার প্রথমত দরকার একাধিক সদস্য। আগে তুমি একজন মালিক ছিলা, এক মালিকানা ব্যবসা হয়েছিল, সেটা দেশের প্রচলিত আইনে তুমি ব্যবসা শুরু করে দিলেই হয়ে গেল। কিন্তু এখন কিন্তু তোমাকে একাধিক সদস্য বাধ্যবাধকতা, কারণ তোমরা এখন
অংশীদারি ব্যবসার জন্য একটি আইন তোমাকে প্রয়োগ করতে হবে। 1932 সালের আইনটি তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তো 1932 সালের আইনে বলেছে সর্বনিম্ন 2 জন সদস্য এবং সর্বোচ্চ 20 জন সদস্য, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায় 10 জন সদস্য। আচ্ছা, এরা মিলে এই অংশীদারি ব্যবসা গঠন করবে। তো অংশীদারি ব্যবসা গঠন করতে গিয়ে তোমাদের একাধিক সদস্য লাগবে। সর্বনিম্ন 2 জন সদস্য তোমরা একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হবে, একটি লিখিত চুক্তি করবে। চুক্তি লিখিত, মৌখিক, নিবন্ধিত হতে পারে। তো এটা হলো প্রথম উপাদান অংশীদারি ব্যবসা করার জন্য। পরবর্তী উপাদান হলো চুক্তিবদ্ধ সম্পর্ক। তোমাদের মধ্যে যে অংশীদারদের মধ্যে যে সম্পর্কটা থাকবে সেটা যাতে কোনো মতেই পারিবারিক সম্পর্ক না হয়, সামাজিক সম্পর্ক না হয়, সেটার মধ্যে থাকবে চুক্তিবদ্ধ সম্পর্ক। অর্থাৎ 1932 সালের আইন অনুযায়ী স্বেচ্ছায় তুমি স্বপ্রণোদিত হয়ে কারো প্রভাবে প্রভাবিত না হয়ে তুমি দেশের প্রচলিত আইনে উপযুক্ত, অর্থাৎ 18 বছরের তুমি মাইনর নও, এরকম একজন ব্যক্তি হয়ে তুমি চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি করবে। তারপর আইনসম্মত ব্যবসার অস্তিত্ব। তোমরা এমন চুক্তি করলা কিন্তু তোমাদের ব্যবসাটির অস্তিত্ব দেখা গিয়েছে আইন বহির্ভূত। তোমরা কোনো অসৎ উদ্দেশ্যে বা মানুষের ক্ষতি হতে পারে বা সামাজিক কোনো অবক্ষয় হতে পারে, এমন কোনো ব্যবসায় যদি চুক্তিবদ্ধ হও তাহলে সেটা তোমাদের জন্য এটা এই আইনে পারমিট করবে না। এই আইনে অংশগ্রহণ করার জন্য তোমাকে আইনসম্মত ব্যবসার অস্তিত্ব নিশ্চিত করতে হবে। তারপর মুনাফা অর্জন ও বন্টন। মুনাফা অর্জন ও বন্টনের বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তুমি যে চুক্তি করবা সেটার মধ্যে মুনাফা অর্জন থাকতে হবে এবং বন্টনও থাকতে হবে। তোমার উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন এবং বন্টন করার জন্য, একে অপরের মধ্যে বন্টন করবা। চুক্তিতে উল্লেখ না থাকলে সমহারে সবাই বন্টিত হবে, সমহারে সবাই মুনাফা বন্টন পাবে। আর যদি চুক্তিতে উল্লেখ থাকে, যেভাবে উল্লেখ থাকবে সেভাবেই প্রত্যেক সদস্য সে মুনাফা ভোগ করবে। তাতে মূলধন যে যেভাবেই দেখ, চুক্তিতে যেভাবে লেখা থাকবে সেভাবে। কোনো কর্মে এই বিষয়টি না থাকলে সেক্ষেত্রে সমহারে সে সবাই মুনাফা ভোগ করবে, যে পরিমাণ মুনাফা হবে। তারপর আসো পারস্পরিক প্রতিনিধিত্ব। তোমরা সকলে প্রতিনিধিত্ব করতে পারবে, যে কেউ ব্যবসায়ের প্রতিনিধিত্ব করতে পারবে। তুমি একটা কাজ করে আসলা ব্যবসায়ের পক্ষ হয়ে, সেটা সবাইকে মেনে নিতে হবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তুমি যে কাজ করছো সেটা অপরে মনে করলো যে না, এটা আমি করলে অনেক সহজে পারতাম বা সস্তায় পারতাম বা আমার খরচ কম হতো, এসব কথা বললে চলবে না। কেননা আমি করে আসছি, আমি একজন পার্টনার, এজ আ পার্টনার হিসেবে আমি করে আসছি, আমার প্রতি তোমাদের আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। এটা কে বলেছে? তুমি, আমি বলিনি, এটা আইনে, অংশীদারি আইনে এভাবে বলা আছে যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। তাহলেই আমাদের এই আবশ্যকীয় উপাদানের মধ্যে পড়েছে। তাহলে আমরা এই উপাদানগুলো খেয়াল রাখবো অংশীদারি ব্যবসা করার জন্য। আমাদের দ্বিতীয়ত বিষয় হলো এখানে যে প্রশ্ন, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের অবর্তমানে একজন অংশীদারের অধিকার ও কর্তব্য সমূহ, এটা আমাদের পড়তে হবে। অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের পদ্ধতি, এটা আমাদের জানতে হবে। তো এরপর আসো পরবর্তী আমাদের কোশ্চেন, অংশীদারি ব্যবসার প্রকারভেদ। দেখো, অংশীদারি ব্যবসা প্রধানত দুই প্রকার: সাধারণ অংশীদারি ব্যবসায়, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। তোমরা যে অংশীদারি ব্যবসায় দেখেছো সেখানে সাধারণ অংশীদার, যেখানে দায় অসীম থাকবে, যারা চুক্তি অনুযায়ী মুনাফা ভোগ করে নিবে, ভাগ বন্টন করবে এবং সাধারণভাবে তারা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করবে, এরা সবাই সাধারণ অংশীদার। কিন্তু সীমাবদ্ধ অংশীদারের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় কোনটা? যেখানে কমপক্ষে একজন সদস্যের দায় সীমিত থাকবে, সসীম থাকবে, কমপক্ষে একজনের দায় সসীম থাকবে, তখন সেটা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হিসেবে পরিগণিত হবে। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসা আমরা পরিচালনা করতে পারি। আর সীমাবদ্ধ তখনই হবে কারো কোনো অংশীদার মারা গেল, হয়তো তার সন্তান রয়েছে, সে সন্তানটি মাইনর, অর্থাৎ তার 18 বছর পূর্ণ হয় নাই, সেক্ষেত্রে তাকে যদি নেওয়া হয় যে তার 18 বছর পূর্ণ হবে তারপর তার নেওয়া হবে, তাহলে সে ওই প্রতিষ্ঠানটি তখন সীমাবদ্ধ অংশীদার হিসেবে পরিচিত হবে। যদি কারো দায়, এক বা একাধিক সদস্যের দায় সসীম থাকে, আইনগতভাবে যখন সসীম থাকবে তখন সেটা সীমাবদ্ধ অংশীদার হিসেবে পরিচিত হবে। তারপর ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান যখন চুক্তি করেছিলা
5 বছরের জন্য চুক্তি করেছো। তোমরা ব্যবসা প্রতিষ্ঠান করেছো যে আমরা এই কাজটি শেষের পরে আর আমাদের দরকার নেই সম্পর্ক রাখার, অংশীদারি সম্পর্ক রাখার দরকার নেই। কিন্তু দেখা গেছে তোমরা 5 বছর পর 6ষ্ঠ বছরে যখন পড়েছে তখন তোমরা ওই প্রতিষ্ঠান চালিয়ে রাখছো, এখন পর্যন্ত গুটিয়ে ফেলোনি, তখন তোমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবে। তোমরা যে সময়ের জন্য গঠিত হয়েছিলে, যে উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল, সেগুলা নিশ্চিত হওয়ার পরে তোমরা চালিয়ে যাচ্ছ, অংশীদারি সম্পর্ক রেখে যাচ্ছ, তখন তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হিসেবে পরিগণিত হবে। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় দেখো, নির্দিষ্ট অংশীদারি ব্যবসার মধ্যে নির্দিষ্ট সময় কথা উল্লেখ করে সে ব্যবসা সাইন করলো, ডিডে সাইন করলো, তখন সেটা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হিসেবে পরিগণিত হবে। সে নির্দিষ্ট সময়ের জন্য করতে পারবে, সেটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য করতে পারবে। যখন এ ধরনের চুক্তিবদ্ধ করবে তখন সেটা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হিসেবে পরিগণিত হবে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করেছ প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কিছু ভাইটাল বিষয় রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে, তাহলে পরীক্ষা আমাদের ভালো হবে এবং এই বিষয়টা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। চ্যাপ্টার আসা মাত্রই কিছু কিছু পয়েন্ট রয়েছে তোমাদের কাছে, সেই পয়েন্টগুলো নিয়ে তোমরা সব সময় ভাববে যে কিভাবে পয়েন্টগুলো ব্যাখ্যা করা যায় বা এটা পয়েন্টের ব্যাখ্যাটা কি হবে, সেসব বিষয় নিয়ে তোমরা সব সময় চিন্তা করবে, তাহলে দেখবে যে চ্যাপ্টারটা ইজি হয়ে আসতেছে। তো আমরা অংশীদারি ব্যবসার যে প্রকারভেদ বিষয়গুলো আমরা সেটা শিখলাম। তাহলে অংশীদারি ব্যবসার আইনটা তোমার মনে রাখতে হবে। এই আইনটা হলো 1932 সালে অংশীদারি আইন মোতাবেক এটা সর্বনিম্ন সদস্য 2 জন, সর্বোচ্চ সদস্য 20 জন এটা নিবে। আবার ব্যাংক ব্যবসা যখন করতে যাইবে তখন 2 জন। এদের দায় কি? সসীম নসীম, অসীম দেয়। অসীম দেয় বলতে কি বুঝাবে? অসীম দেয় বলতে বুঝাবে ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি পর্যন্ত সে দায়বদ্ধ হবে। হ্যাঁ, এইটুকু তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর হলো তোমাদের পরবর্তী কোশ্চেন হলো অংশীদারি ব্যবসায় চুক্তি পত্রের অবর্তমানে একজন অংশীদারের অধিকার সমূহ। চুক্তিপত্রের অবর্তমানেও যে একজন অংশীদার কি কি অধিকার ভোগ করতে পারে, এটা অংশীদারি আইনে লেখা রয়েছে, সেই অনুযায়ী সে ভোগ করবে। সেখানে আমরা যেসব বিষয় একজন অংশীদার সে ভোগ করতে পারবে, যেমন পরিচালনা অংশগ্রহণ। যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকলো বা চুক্তিপত্র বিষয়টা না থাকলেও সে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। তারপর ব্যবসা পরিচালনায় প্রত্যেক অংশীদারের অংশগ্রহণের অধিকার রয়েছে। এরপর হলো মত প্রকাশের অধিকার। তুমি তুমি এটা চুক্তিতে থাকার দরকার নাই, চুক্তিপত্রে উল্লেখ থাকলো কি থাকলো না, কিন্তু প্রতিষ্ঠান সকল বিষয়ে অংশীদার মত প্রকাশের অধিকার রয়েছে। মতভেদ যেখানে সৃষ্টি হবে সেখানে অংশীদার সে মতামতটা প্রকাশ করতে পারবে যে এক্ষেত্রে এই সিদ্ধান্ত হওয়া দরকার বা এভাবে হলে ভালো হবে বা এটা করা যাবে না, এসব মত প্রকাশের অধিকার তার রয়েছে। পারিশ্রমিক দাবি, সে কাজ করলে তার পারিশ্রমিক সে দাবি করতেই পারবে, এটা তার অধিকার। খাতাপত্র দেখা, পরীক্ষা ও নকল গ্রহণ। তার খাতাপত্র সে প্রয়োজনে হিসাবের খাতাপত্র, সে যেসব গুরুত্বপূর্ণ খাতাপত্র আছে সে যদি দেখতে চায় সে দেখার অধিকার রাখে। সে বললো যেটা আমি পরীক্ষা করতে চাই যে এই জিনিসটা সঠিক কিনা বা এটা আমি যাচাই করতে চাচ্ছি, তাহলে সেটাও সে করতে পারবে। তারপর নকল গ্রহণ মানে ওইটার কপি, কোনো গ্রহণ ডুপ্লিকেট কপি যদি সে নিতে চায় সেটাও সে নিতে পারবে। তাহলে এটা তার অধিকার, এটা সে অধিকার হিসাবে সে ভোগ করতে পারবে কে? অংশীদার, চুক্তির অবর্তমানে। তারপর মুনাফা অর্জন। দেখো, মুনাফা অর্জনের কথা থাকুক বা না থাকুক, সে মুনাফা অর্জনের অধিকার সে ভোগ করবে। অন্যরা যদি যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে সে সমহারে সবাই যেরকম পাবে সেও সেই হারে মুনাফা ভোগ করবে। আর যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে সে সেই অনুযায়ী সেই অনুপাতে বা সেই রেশিও, সেই ভাগে সে মুনাফা ভোগ করবে, তার মুনাফার ভাগ থেকে যাবে। তারপর আসো প্রতিনিধি হিসাবে কাজ করার অধিকার। তার কোনো প্রতিনিধি হিসাবে সে কোনো জায়গায় কাজ করতে যেতে পারবে, প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে সে কাজ করে আসতে পারবে, সে চুক্তি করতে পারবে, প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে সে একটা সিদ্ধান্ত দিয়ে আসতে পারবে, সেটা সবাইকে মেনে নিতে হবে। তারপর হলো অবসর গ্রহণের অধিকার।
তাহলে সে অনুসারে সে একজন অংশীদার, সে যখন অবসর গ্রহণ করতে চায়, সে ব্যবসা গ্রহণের অবসর গ্রহণে তার একটা অধিকার রয়েছে। তার এখন অবসর নেওয়া দরকার। এখন চুক্তিতে উল্লেখ থাকলো কি থাকলো না সেটা ফ্যাক্টর না, সে অবসরের জন্য প্রস্তাব দিলে সে অবসর নিতে পারবে। হ্যাঁ, অন্যান্য সকল সদস্যরা ব্যবসা ভঙ্গের ক্ষেত্রে অধিকার, ব্যবসা এখন ভঙ্গ করা দরকার, কেননা ব্যবসায় যেসব কাজগুলো হচ্ছে সেগুলো সে মেনে নিতে পারছে না। হ্যাঁ, তাহলে এসব এসব অধিকার গুলো একজন অংশীদার ভোগ করতে পারবে। ব্যবসা ভঙ্গ করে সে অন্য ব্যবসা করতে যাচ্ছে সেটাও সে পারবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম চুক্তিপত্র অবর্তমানে একজন অংশীদারের অধিকার সমূহ কি কি হতে পারে। শিক্ষার্থীরা, তোমরা অংশীদারি ব্যবসায়ের সম্পর্কে বিভিন্ন দিক জানতেছ। তোমাদের এসব আলোচনাগুলো নোট ডাউন করে রাখবে, যাতে তোমরা সহজেই পরবর্তীতে পরীক্ষার সময় লিখতে পারো। অংশীদারি ব্যবসার কথাটি আসলেই তোমাকে অসীম দায়ের কথা মনে রাখতে হবে, সদস্য সংখ্যার কথা মনে রাখতে হবে, হ্যাঁ, তারপর তোমাকে মুনাফা বন্টনের কথা মনে রাখতে হবে, তোমাকে চুক্তির কথা মনে রাখতে হবে। তোমরা জানো যে চুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। তখন তোমাকে চুক্তি, লিখিত চুক্তি বা একে অপরের প্রস্তাব দিবে, অপরের সম্মতি জানাবে, এবং সেই সম্মতি জানালো কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবসা পরিচালনা করবে, কিভাবে মূলধন যোগান দেওয়া হবে, কিভাবে পরবর্তীতে আমাদের সমস্যা, যে কোনো সমস্যা সৃষ্টি হলে কে সমাধান করবে, কে ব্যাংকের দায়িত্বে থাকবে, কে খাতাপত্র মেনটেন করবে, কে অফিস পরিচালনা করবে, কে কিভাবে, কত ধরনের সমস্যা হতে পারে, এসব বিষয়গুলো এই চুক্তিতে উল্লেখ থাকবে। হ্যাঁ, এই চুক্তিপত্র উল্লেখ থাকলে এটা বিরোধ হবে না, এবং ভবিষ্যতে যখন কোনো সমস্যা দেখা দেবে চুক্তিপত্রে উল্লেখ অনুযায়ী ওটা সমাধান হয়ে যাবে। বিষয়টা তো তোমাদের চুক্তি অংশীদারের যে মূল ভিত্তি, আমরা এর বাইরে প্রতিষ্ঠানটি সম্ভব না গঠন করা। দীর্ঘদিন ধরে দুজন একত্রে ব্যবসা করতেছো, যে মুনাফা হচ্ছে দুজনেই সমান ভাগ করে নিচ্ছ, কিন্তু তোমাদের মধ্যে কোনো চুক্তি নেই, তোমরা কিন্তু অংশীদারি ব্যবসার মধ্যে পড়বে না, কেননা তোমাদের চুক্তি নেই। আর চুক্তি করে নিয়েছো যেদিন থেকে, ওদিন থেকে তোমরা অংশীদারি ব্যবসা হিসেবে পরিগণিত হবে। এজন্য চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এই এসব কথাবার্তা উল্লেখ করতে হবে চুক্তির ভিতরে, চুক্তির। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। কর্তব্য সমূহ। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে অবর্তমানে একজন অংশীদারের কর্তব্য সমূহ। তোমার কি কি কাজ করতে হবে? হ্যাঁ, চুক্তিতে উল্লেখ থাকুক বা না থাকুক, তোমাকে যে কাজগুলো করতে হবে। আইনে এই বিষয়গুলো উল্লেখ আছে। তার সাধারণ কর্তব্য, সে সকলের সার্বিক সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে সে কাজ করবে। হ্যাঁ, তার কাজগুলো থাকবে এরকম যে আমার আমার ক্ষতি হইলো কিনা, যে আমারটা যেমন আমি দেখি, হ্যাঁ, আমারটা কাজ করার সময় যেমন আমারটা দেখি যে আমার কোনো ক্ষতি হইলো কিনা, ঠিক অংশীদারদের কাজ করতে গেলেও ওইভাবে দেখতে হবে যে তাদের কোনো ক্ষতি হলো কিনা, ন্যায়সঙ্গত বিশ্বস্ত আচরণ করবে। হ্যাঁ, ব্যবসা সম্পর্কিত তথ্য হিসাব এটা সে প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, যাতে কেউ প্রশ্ন না করতে পারে, যাতে এখানে অস্পষ্ট কোনো কিছু না থাকে। সাধারণ কর্তব্য অর্থাৎ আমার জন্য যে বিষয়গুলো যেরকম করি সাধারণভাবে যেটা করে, কোনো বিষয়টা লুকায়িত করে কোনো কাজ করা যাবে না, বা প্রতিষ্ঠানের ক্ষতি হয়, বা আমি লাভবান হব এই কাজের দ্বারা, আর একজন ক্ষতিগ্রস্ত হবে, এরকম কিছু করা যাবে না। তারপর আসো প্রতারণার জন্য ক্ষতিপূরণ প্রদান। প্রতারণা যদি কেউ করে থাকে এবং সেটা যদি দোষী সাব্যস্ত হয়, প্রতারণা করছে বললে তো হবে না, এখানে প্রমাণ করাতে হবে যে সে আসলে প্রতারণা করেছে, এবং তার প্রতারণার ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে যে ক্ষতি হবে সে ওই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এটা অংশীদারি আইনের 10 ধারা মোতাবেক সেই ক্ষতিটা দিতে বাধ্য থাকবে। প্রতারণা সে করেছে, প্রতারণার জন্য যে ক্ষতি হলো সেটা সে দিতে বাধ্য
থাকিবে। তারপর হলো ক্ষতি ও লোকসান বহন। ব্যবসার কোনো ক্ষতি বা লোকসান হলে যদি কেউ জড়িত থাকে বা সে জড়িত ছিল না, সেই জন্য সে এটা লোকসান বহন করবে না। এরকম অস্বীকৃতি জ্ঞাপন করার কোনো সুযোগ এখানে নেই। এই প্রতিষ্ঠানের অংশীদারি আইনের 13 ধারা মোতাবেক এই বিষয়টা বলা হয়েছে যে তাকে ক্ষতি বা লোকসান বহন করতে হবে। তারপর দেখো ইচ্ছাকৃত অবহেলার জন্য ক্ষতিপূরণ। ইচ্ছাকৃত অবহেলা বলতে এটা বোঝায় যে তোমার এখন সামনে কাজটি আছে, তুমি সামনে রেখে দিছো, রাস্তার উপর রেখে দিছো, তুমি ইচ্ছা করলে একটু টেনে পাস করতে পারতা, কিন্তু না, তুমি রাস্তার উপর ফেলে গাড়ি এসে এটাকে চাপা দিল বা গাড়ি এসে নষ্ট করে দিল বা কোনো বিষয়ের দ্বারা ক্ষতি হলো, তাহলে এটা তোমার তো ইচ্ছাকৃত অবহেলা। ইচ্ছাকৃত অবহেলার জন্য তোমাকে এই ক্ষতিপূরণ দিতে হবে। যদি প্রমাণ হয় যে তোমার ইচ্ছাকৃত অবহেলা, তুমি ইচ্ছা করলে এই সংশোধনটা হতে পারতে, সতর্কটু তুমি হতে পারতা, তাহলে তুমি কেন হলে না? কেননা এটা পারস্পরিক প্রতিনিধিত্ব করে। এই প্রতিষ্ঠান আস্থা ও বিশ্বাসের, একে অপরের আস্থা ও বিশ্বাস অর্জন করে কাজ করতে হবে এবং প্রত্যেকটা কাজ নিজের মনে করে করতে হবে। তাহলে ইচ্ছাকৃত অবহেলার জন্য সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য, এটাও 13 ধারা মোতাবেক এই বিষয়টা থাকতে হবে। তারপর হলো ব্যবসার প্রয়োজনে সম্পত্তি সংরক্ষণ ও ব্যবহার। ব্যবসার প্রয়োজনে তোমরা দেখো সংরক্ষণ ও ব্যবহার করতে হবে। ব্যবসার প্রয়োজনে সম্পত্তি যেটা ব্যবসার রয়েছে সেটা যেমন তোমার সেভ করা দরকার। তুমি সেটাকে ফেলাই রাখলা, তুমি সেটাকে যেন তেন জায়গায় ফেলাই রাখলা যাতে আরেকজনে সহজেই নিয়ে গেল। ব্যবসার প্রয়োজনে তোমাকে সেটা যত্নের সাথে সংরক্ষণ করতে হবে এবং যত্নের সাথে ব্যবহার করতে হবে। তোমার প্রতিষ্ঠান থেকে তোমার একটা গাড়ি দিল, সেটা তুমি ব্যবহার সংরক্ষণ কোনো কিছুই করতেছো না, সেটা নষ্ট হয়ে যায় যার প্রতিষ্ঠানের জিনিস যা, কিন্তু এটা না, ব্যবসার প্রয়োজনে তুমি সেই সব সম্পত্তি সংরক্ষণ করবে। ব্যবসা প্রতিষ্ঠান কোনো জমি কিনছে, তোমার বাড়ির পাশে জমিটা রয়েছে, তুমি সেটার দিক কোনো খেয়ালই করতেছো না, সেটা ক্ষতি হচ্ছে না। ব্যবসার প্রয়োজনে তোমাকে সেটা সংরক্ষণ ও ব্যবহার করতে হবে, এটা তোমার কর্তব্য। প্রাপ্ত ক্ষমতার মধ্যে কার্য সম্পাদন। তোমার ক্ষমতা যেটুকু দেয়া হয়েছে সেটুকের মধ্যে তুমি কার্য সম্পাদন করবা। তুমি প্রাপ্ত ক্ষমতার বাইরে গিয়ে তোমাকে বলছে 10,000 টাকার মধ্যে আপনি কাজটা করে নিয়ে আসবেন, তুমি সেটা 15,000 টাকা দিয়ে করে আসলো। প্রাপ্ত ক্ষমতা তোমার যেটুক ছিল সেটুক তো তুমি বাইরে চলে গেলা, তোমাকে তো বলছিল এই টাকার ভিতরে এটার মধ্যে কাজটি শেষ করে আসবেন। তাহলে এই প্রাপ্ত ক্ষমতা 19 ধারা মোতাবেক ক্ষমতা বহির্ভূত কাজের দ্বারা প্রতিষ্ঠান ক্ষতি হলে তাকে দায় বহন করতে হবে। তাকে ক্ষমতা যেটা দেওয়া হয়েছে প্রদত্ত অধিকারের মধ্যে তাকে কাজ করতে হবে। তাকে যেভাবে দেয়া হয়েছে অধিকার সেটুকের মধ্যে তাকে কাজ করতে হবে। নিজস্ব হিসেবে কোনো লাভ করলে তা প্রত্যর্পণ। তুমি দেখা গেল তুমি কাজ করতে গেছো, যেখান থেকে ক্রয় করছো সেখান থেকে তুমি কিনলে পরে তুমি তোমাকে 5% 10% তোমাকে বেশি দেবে, অন্য প্রতিষ্ঠান তোমাকে দিবে না। কিন্তু তোমার পরিচিতির জন্য বা তোমাকে তারা হাতে রাখার জন্য এই অফার করেছে, কিন্তু এই যে নিজস্ব লাভ, নিজস্ব লাভ যে তুমি করলা, এই যে 5% 10% দেখা গেল তারা কেউ আসলে পাইতো না, কিন্তু তুমি আসছো বিধায় তোমাকে সেই কমিশনটা দিয়েছে। কিন্তু এটাও প্রত্যর্পণ করতে হবে, কেন যেহেতু ব্যবসায়িক কাজে আসছো, ব্যবসায়িক ভাবে তুমি এখানে নিজে ব্যক্তিগত ভাবে কিছুই না, তুমি ব্যবসার কাজে আসছো, নিজস্ব হিসাবে কোনো লাভ করলে তা প্রত্যর্পণ করতে হবে। নিজস্ব বলতে কিছুই নেই, এটা যা গেইন হবে এটা যেমন সবার, আবার যা লস হবে সেটাও সবাই বহন করবে। হ্যাঁ, অংশীদারি ব্যবসায়ের এরকম একটি চুক্তিপত্র রয়েছে বা আইন রয়েছে যার ফলে সে এই বিষয়গুলো সে পরিচালনা করে থাকে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। তোমাদের কাছে স্পষ্ট স্পষ্ট লাগবে ইনশাআল্লাহ। সামনে আমরা আরো আগাবো। আমাদের 4র্থ নম্বর ক্লাস চলতে আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সারা দেশ ব্যাপী রয়েছে, সারা দেশে এই শিক্ষার্থীরা রয়েছে, বিধায় তাদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়ার লক্ষ্যে সেটাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। তোমাদের কাছে সবারই স্মার্টফোন রয়েছে, আধুনিক প্রযুক্তি রয়েছে। ডিজিটালের এই যুগে তোমরা কেউ পিছিয়ে নেই, তোমরাও প্রেজেন্টেশনের দিকে আগাবে।
আগামীতে তোমাদের প্রেজেন্টেশন, উচ্চতর শিক্ষায় প্রেজেন্টেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর সাথে পরিচিত ছিলাম না, আমরা এর সাথে দীর্ঘদিন ধরে আমরা ম্যানুয়ালি আমরা যে ওয়েতে আমরা ক্লাস নিয়েছি তার থেকে বের হয়ে এসে আমরা এখন এই পদ্ধতিতে তোমাদের সামনে লেকচার দিচ্ছি। এটা যুগের ডিমান্ড, এটা পরিস্থিতির যে চাহিদা সৃষ্টি করেছে সেটাকে মেনে নিতে হবে এবং সেভাবে নিজেকে অ্যাডাপ্টেড করে নিবে। তাহলেই দেখবা যে শিক্ষা কার্যক্রম বা যে কোনো কার্যক্রমে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। তো শিক্ষার্থীরা, আমরা এখানে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন পদ্ধতি দেখো, অংশীদারি ব্যবসা কিভাবে তার ডিসলিউশন গুলা হয়ে থাকে সেটা আমরা দেখব। সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন। সকল অংশীদার মিলে সিদ্ধান্ত নিল যে তাদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক আর থাকবে না, বা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তাদের মধ্যেকার সকল শর্ত নিষ্পত্তি হলো বা চুক্তি আর আজকে থেকে থাকবে না, সবাই অংশগ্রহণ করলো। তখন দেখা যাবে যে তাদের এই বিলোপ সাধন হয়ে গেল। বাধ্যতামূলক বিলোপ সাধন, এরা কেউ দেউলিয়া হয়ে গেলে 41 ধারা মোতাবেক এই বাধ্যতামূলক বিলোপ সাধন হয়ে থাকে। কেউ যদি দেউলিয়া হয়, এরূপ কোনো ঘটনা ঘটে যাতে অংশীদার প্রতিষ্ঠান পক্ষে ব্যবসা চালানো বা অপর কোনো অংশীদার সম্পর্ক বজায় রাখা অবৈধ বলে গণ্য হয়। এমন একটা ঘটনা ঘটছে তোমার প্রতিষ্ঠানের মধ্যে যে ব্যবসায় চালানোটা অসম্ভব হয়ে গেছে, অবৈধ বলে গণ্য হয়েছে, আইনে পারমিট করতেছে না তোমার প্রতিষ্ঠান, তখন তোমাকে বাধ্যতামূলক এই বিলোপ সাধনে যেতে হবে। অর্থাৎ তুমি চালিয়ে যেতে চাইলেও তোমাকে এটা সামনে অগ্রসর হওয়া যাবে না। তারপর আসো কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। কয়েকটি ঘটনা ঘটলে পরে কেবলমাত্র এটা বিলোপ সাধন হবে। এই ধারাটা 42 ধারা মোতাবেক এই বিলোপ সাধনটা হবে। এই ঘটনাগুলো এরকম হইতে পারে, যেমন নির্দিষ্ট সময়ের জন্য স্থাপিত হয়েছে, সময়টা শেষ, সময় উত্তীর্ণ, তখন সে বিলোপ সাধন হবে স্বাভাবিকভাবে। এক বা একাধিক কার্য সম্পাদনের জন্য গঠিত হয়েছিল, সেগুলো সফল হয়ে গেছে, সেগুলো শেষ হয়ে গেছে। কোন অংশীদারের মৃত্যু হলে একটা ঘটনা, কোন অংশীদারের যদি মৃত্যু হয় সেক্ষেত্রেও বিলোপ সাধন হবে। এবং কোন অংশীদার দেউলিয়া ঘোষিত হলে, তোমরা জানো দেউলিয়া কেমনে ঘোষিত হয়, যার সম্পদের থেকে দায়ের পরিমাণ বেশি। তুমি আমি বললে তার দেউলিয়া হবে না, এটা আদালতে আবেদন করতে হবে, আদালত দেউলিয়া তাকে ইনসলভেন্ট ঘোষণা করবে। এরকম ইনসলভেন্ট কাউকে ঘোষণা করলে সেক্ষেত্রে এটা বিশেষ ঘটনার মধ্যে পড়বে এবং এটা বিলোপ সাধনের দিকে চলে যাবে। বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন, এটা কেবলমাত্র 43 ধারা মোতাবেক ইচ্ছাধীন অংশীদারির ক্ষেত্রে। ঐচ্ছিক অংশীদার কারা? ঐচ্ছিক অংশীদার যারা ছিল তাদের বিলোপ সাধনটা হবে লিখিত বিজ্ঞপ্তির দ্বারা। লিখিত আকারে সারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেই হবে, ইচ্ছা প্রকাশ করলেই হবে যে আমরা বিলোপ সাধন চাচ্ছি, তখন সেটা বিলোপ সাধিত হবে। তারপর আদালতের নির্দেশ কর্মে বিলোপ সাধন নির্দেশে এই রফলাগুলো অনেক জায়গায় উঠে নাই, তোমরা এগুলো একটু দিয়ে নিও। আগের প্রশ্নটা অর্জন দেখলাম, এগুলো একটু ওই যে ল্যাপটপের ইয়াতে সমস্যার জন্য দিতে পারিনি, তো তোমরা এগুলো দেখে নিও একটু। স্পেলিং গুলো মাঝে মধ্যে একটু, তো বাংলা স্পেলিং গুলো ঠিক মতো আসে না, যার জন্য এটা। আদালতের নির্দেশে বিলোপ সাধন, এই বিষয়টা এরকম যে আদালত কখন তোমাকে, আদালতে তুমি আবেদন করবে 44 ধারা মোতাবেক তোমাকে এই আবেদনটা সাবমিট করতে হবে। তো এ বিষয়ে আদালতে বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে কোথায় কোথায়। দেখা গেল কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটছে, তখন আদালত বলবে যে আপনি বিলোপ সাধন করেন, বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন করবেন। কোন অংশীদার কর্তব্য পালনে চিরতর অসমর্থ হলে, সে এমন কোন ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা রোগাক্রান্ত হয়েছে, চিরতরে সে অসমর্থ হয়েছে, ব্যবসা প্রকৃতি বিবেচনায় প্রতিকূল প্রভাব পড়তে পারে, এমন অপরাধে কোন অংশীদার অপরাধী সাব্যস্ত হলে, যে সে এমন অপরাধে সাব্যস্ত হয়েছে যার জন্য তাকে রাখা সম্ভব না বা তার দ্বারা চালানো সম্ভব না, এরকম কোন বিষয় যদি সামনে চলে আসে, তাহলে আদালত এই বিষয়টি দেখবে এবং আদালতে ভাবে বিলোপ সাধনের ব্যবস্থা করে দিবে। তো আমরা আদালতের নির্দেশে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন দেখলাম, কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন দেখলাম, বাধ্যতামূলক বিলোপ সাধন দেখলাম, সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন হয়ে থাকে কিভাবে, আমরা এগুলা সুন্দর করে পড়ে নিব, প্রস্তুতি হিসেবে থাকবে।
এসব প্রশ্নগুলো বারবার বোর্ডে আসে, যার জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি তোমাদের কাছে। তোমরা এগুলো লেখাপড়া করলে হয়তো ভালোভাবে আগাতে পারবে। দেখো অংশীদারি এই এই বিষয়টি, ইন্ট্রোডাকশন টু বিজনেস বিষয়টা কিন্তু তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, যারা ইন্টারমিডিয়েটে বিজনেস স্টাডিজে রয়েছিল, তারা কিন্তু এই সাবজেক্টটি পড়ে আসছো। সেখান থেকে কিছু কিছু বৃদ্ধি রয়েছে, বাদ বাকি কিন্তু হুবাহু আছে। অতএব এই সাবজেক্টটি কিন্তু অতটা জটিল না, তোমাদের কাছে থাকার কথা না। আর যারা সায়েন্স ওরিয়েন্টেড আসলে বা যারা এটি পড়ো নাই, তাদের জন্য একটু তথ্যগত ধারণা নতুন হতে পারে, তাদের কাছে আইনটা নতুন হতে পারে, তাদের কাছে বিষয়টা যে অংশীদারি বিষয়টা, তা আমি যেভাবে বলেছি তারা হয়তো বুঝতে সক্ষম হয়েছ যে অংশীদারি ব্যবসা করতে গেলে কিভাবে চুক্তি করবে, একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক, কিসের সম্পর্ক থাকবে, কিভাবে বিলোপ সাধন হবে, কিভাবে এর কত প্রকার অংশীদার করা যাবে, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তী দিনে তোমাদের জন্য যে বিষয়গুলো নিয়ে আসবো সেটা হলো যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী এই কোম্পানির ক্ষেত্রে তোমাদের সময় একেবারে শেষের পথে চলে আসছে। আমরা 1994 সালের জয়েন্ট স্টক কোম্পানি নিয়ে আমরা পরবর্তী লেকচারে নিয়ে আসব। আমরা আরো একটা লেকচার সাজাবো এভাবে যে অংশীদারি থেকে যৌথ মূলধনির যে ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা সেগুলো দিয়েও একটা লেকচার দিতে পারি, যে এটা দিয়া কিন্তু জয়েন্ট স্টক কোম্পানি দিয়ে বড় চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার মিলে এটা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে চলে আসব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এ পর্যন্ত অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, ব্যবসায়ের দক্ষতা, ব্যবসায়ের পরিবেশ, ব্যবসায়ের আয়তন, তারপর ব্যবসা কি, তারপর শিল্প কি, বাণিজ্য কি, তোমরা এটা ধারণা লাভ করতে পেরেছ। আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, পুনঃরপ্তানি বাণিজ্য তোমরা লক্ষ্য করেছো। পাইকারি ব্যবসায়, খুচরো ব্যবসায় এর সম্পর্কে তোমরা ইতিমধ্যে বেশ ধারণা নিয়েছো। আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে অংশীদারি ব্যবসায়, সেটার সামারি এরকম: অংশীদারি ব্যবসার দায় অসীম, সে 1932 সালের অংশীদারি আইন এসে গঠিত হবে। সে সর্বনিম্ন সদস্য 2 জন, সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং ব্যবসা করতে গেলে 10 জন লাগবে, এবং তাদের পারস্পরিক প্রতিনিধিত্ব করার ক্ষমতা থাকবে। তাদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক হবে। তারা কোনো অংশীদার মৃত্যু হলে অংশীদারের অবসান হয়, তোমরা লক্ষ্য করেছো। তারপর কোনো অংশীদার নাবালক হইলে বা দেশের চুক্তিতে পারমিট করে না এমন কেউ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না, বা কোনো নাবালক হইলে তখন তার নাম চেঞ্জ হয়ে যাবে, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় হয়ে যাবে। তোমরা লক্ষ্য করলা। তারপর নিবন্ধনের ব্যাপারটা এরকম: নিবন্ধন কি বাধ্যতামূলক? অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। সেক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তবে নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, তাহলে আমি এটা করলে করলাম, না করলে না করলাম, এরকম একটা কথা। কিন্তু না, নিবন্ধন করালে তুমি কিছুটা বেনিফিট পাবা। এখানে বেনিফিট পাবা যেমন 100 টাকার অধিক অর্থ আদায়ের জন্য তুমি মামলা করতে পারবা। আর যদি নিবন্ধন না করো 100 টাকার অধিক অর্থ আদায়ের জন্য তুমি মামলা করতে পারবে না। তারপর বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য মামলা করতে পারবে না। তো এটা তোমার জন্য অনেকটা পরবর্তীতে খারাপ সংবাদ নিয়ে আসবে। তাই এটা নিবন্ধন করিয়ে নিলে তুমি তোমার যেসব ঝামেলা গুলো হবে সেগুলো খুব সুন্দর মতো আইনগত ভাবে নিষ্পত্তি করার একটা অধিকার থাকবে, বা নিষ্পত্তি করতে পারবে। তাহলে অংশীদার ব্যবসা নিবন্ধনের ব্যাপারটা আমরা কথা বললাম। অংশীদার ব্যাপারে দায়টা নিয়ে কথা বললাম, যে দায়টা তার অসীম। সে অসীম অসীম দায় নিয়ে এসে থাকবে। প্রত্যেকের দায় অসীম, কিন্তু কোনো এক সদস্য যদি দায় সসীম বহন করে তাহলে কিন্তু সেটার নাম চেঞ্জ হয়ে যাবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। তারপর আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আলাপ আলোচনা করলাম। নির্দিষ্ট সময়ের জন্য হয়, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য হয়ে থাকে। তোমরা সেগুলো দেখলে। এই মোটামুটি আমাদের অংশীদারি ব্যবসায়ের এ পর্যন্তই আমাদের লেকচার ছিল। আমরা আগামী দিন জয়েন্ট স্টক কোম্পানি নিয়ে আসব। এর আগে আবার একটা ইয়াও নিয়ে আসতে পারি, ক বিভাগের প্রশ্নের জন্য। আশা করি তোমরা পরবর্তী লেকচার শুনবে। এই লেকচারের দ্বারা তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ।
তোমাদের সিলেবাসভুক্ত বিষয়গুলোই আমরা আলোচনা করছি। ভাইটাল পয়েন্ট যেগুলো রয়েছে এই বিষয়ের মধ্যে, যেগুলো আলোচনা করলে তুমি এই বিষয়ে বুঝতে পারবে, সেগুলো আমরা আলোচনা করছি। উচ্চতর শিক্ষা সাধারণত এই বিষয়গুলোই তোমাকে টপিক গুলো সামনে আসার সাথে সাথে তোমাকে সংজ্ঞায়িত করার অর্থাৎ স্পষ্ট করার একটা ধারণা অর্জন করতে হবে। হ্যাঁ, যে কোনো টপিক আসলো তুমি এটার ব্যাখ্যায়িত করতে পারছো না। উচ্চতর শিক্ষা মানেই হলো এই বিষয়টার সংজ্ঞা কি, বিষয়টা স্পষ্টকরণের দিকগুলো কি কি রয়েছে, এটার নেচার কি, প্রকৃতি কি, এসব বিষয় তুমি যখনই আয়ত্ত করতে পারবে তখনই তোমার এই উচ্চতর শিক্ষা অর্জন হয়েছে। তুমি এটাকে নিয়ে সামনে আগাতে পারবে। হ্যাঁ, তুমি সুবিধা পড়লা, তুমি সেটা থেকে কোনো উদ্দেশ্য পড়লা না। তুমি একটা অংশীদারি ব্যবসার সংজ্ঞা পড়েছো কিন্তু এটা সুবিধা লাগতে পারো না। তুমি অংশীদারি ব্যবসার সংজ্ঞা পড়েছো কিন্তু উদ্দেশ্য লিখতে পারো না। এটা 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 কিন্তু উচ্চতর শিক্ষা না। সংজ্ঞা জানা মানেই হলো তুমি এটার উদ্দেশ্য, গুরুত্ব, এটার সুবিধা, এটার সীমাবদ্ধতা কি কি, এটা কিন্তু তুমি লিখতে পারবো। এটাতে অংশীদারি ব্যবসার উদ্দেশ্য কি তুমি বুঝতেই পারো যে আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে অংশীদারি ব্যবসা মুনাফা অর্জনের জন্য গঠিত হয়। চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে তারা মুনাফা ভাগাভাগি করার জন্য এটা গঠিত হয়। এরকম তুমি তোমার কনসেপ্ট বের করে ফেলবে। এটা সুবিধা কি, এটা সুবিধা যে এটা বেশি মূলধন নিতে পারে, এটা মুনাফা ভাগাভাগি করতে পারে, ঝুঁকি অপরের সবার মাঝে বন্টন করতে পারে। আগে একজনের ছিল, এখন সবার মাঝে ঝুঁকি। বেছে বেছে মানি তোমার কনসেপ্টটা ক্লিয়ার মানি হলো তুমি এটাকে সুন্দর মতো সংজ্ঞায়িত করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বিষয়গুলো সহজেই বুঝতে সক্ষম হয়েছ। আমাদের ক্লাস শেষের পর্যায়ে। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফেজ।